তাসের আড্ডা রোজই বসে। সন্ধে থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে। বাড়ির মেয়েরা হাঁড়ি আগলে বসে থাকতে থাকতে হয় ঝিমোয়, নয় ঘুমিয়ে নেয় একপালা। তবে নিশ্চিন্তের ঘুম তো নয়। কখন যে বৈঠকখানা থেকে হুকুম আসে 4টে পান সেজে পাঠিয়ে দিতে, তার তো ঠিক নেই। বউরা ঘুমিয়ে পড়েছে খবর পেলে তো গর্দান যাবে। তাছাড়া ভাত গরম রাখার উদ্বেগও তো আছে। উনুনের ওপর হাঁড়ি দমে বসিয়ে রেখে রেখেও তো বেদম ঠান্ডা মেরে যাবে। আর অতক্ষণ তাস পিটিয়ে এসে ক্ষুধার্ত পুরুষ যদি দেখে ঠান্ডা ভাত, তাহলে মেজাজ ঠান্ডা রাখা তাদের পক্ষে শক্ত বই কি। তবু ছুটির দিনের সঙ্গে অন্য সব দিনের তুলনাই চলে না। ছুটির দিনে আড্ডাটা বসে মধ্যাহ্নভোজনের পরমুহূর্ত থেকেই, চলে মধ্যরাত্রি পর্যন্ত। পান সাজতে সাজতে বউয়ের এবং তামাক সাজতে সাজতে ছোট ছেলেগুলোর প্রাণ বেরিয়ে যায়। মুহুর্মুহু হুকুম আসে, আর তামিল করতে তিলার্ধ দেরি হলেই আসে হুঙ্কার। সুবোধ বাদে বাকি 3 ভাই তাসের পোকা। সুবোধ একটু ঘুম কাতুরে সকাল সকাল খেয়ে ঘুমোয়, আর ঘুমোতে যাবার আগে বলে যায়, তাস দাবা পাশা 3 কর্মনাশা। তোদের এই এক কর্মনেশে নেশাই ধরেছে। প্রভাস তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা বটে, এর থেকে ঘুমটা অনেক মূল্যবান বস্তু, কি বলো দাদা? সুবোধ লজ্জিত হয় না, বলে, 100 বার। ঘুম হচ্ছে মগজের আহার। দেহের যেমন অন্ন, মগজের তেমনি ঘুম। প্রভাস অবশ্য এই নতুন জ্ঞান লাভে ধন্য হয় না, বলে, অতি ভোজনটাও ভালো নয়। সুবোধ হাসে, অতি মানে? ভগবান ক ঘন্টা দিব্যলোক দিয়েছে, আর ক ঘন্টা অন্ধকার, সে হিসেব করো। তুমি করো, বলে প্রভাস। প্রভাসের কথাবার্তার ধরনই এই। গুরুজনদের সঙ্গে বাক্যালাপে সে নম্রতার রীতি বলবৎ আছে। প্রভাস সেটা কদাচিৎ মানে। প্রভাসকেই সকলে সমীহ করবে, এই নীতি চালু হয়ে গেছে সংসারে। এমনকি মুক্তকেশীও তার উকিল ছেলেকে রীতিমতো সমীহ করছেন। ওর বউয়ের দোষের দিকে দৃষ্টিক্ষেপও কম করছেন, এবং ছেলেকে প্রায়শই তুমি করে কথা বলছেন। প্রভাস যদি তাস খেলার বিরোধী হতো, নির্ঘাত বাড়িতে তাসের আড্ডা বসবার স্বপ্ন কেউ দেখত না। কিন্তু প্রভাসই এ যজ্ঞের হোতা। অতএব আড্ডা ক্রমশই আয়তনে বাড়ছে, দর্শক বন্ধুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ছুটির দিনে পূর্ণিমার জোয়ার, তবে অন্য দিনেও কম নয়। প্রবোধ যখন ঘোড়ার গাড়ি করে মেজবউকে নির্বাসন দিতে গেল, তখন প্রভাস বন্ধুদের মধ্যে থেকে খেলোয়াড় নির্বাচন করে বাজার বজায় রেখেছিল। তার মধ্যে যথারীতি পান 2 ডাবল শেষ হয়েছে। রাতও প্রহর হয়। প্রবোধ বউকে পৌঁছে দিয়ে এসে মার কাছ থেকে ঘুরে সবে জুত করে বসেছে। এমন সময় দরজায় গাড়ি থামার শব্দ। বিতাড়িত হয়ে তাড়িত আবার ফিরে এসেছে। কিন্তু দর্জিপাড়ার গলির মধ্যেকার এই রুদ্ধ কপাটের ভেতর পিঠে প্রবেশ অধিকার কি সহজে মিলেছিল সুবর্ণর? মেলেনি। মাতৃভক্ত ছেলে প্রবোধ সদ্য জমে ওঠা খেলায় জল ঢেলে শ্বশুরের সামনে এসে দরজা আটকে দাঁড়িয়ে ঘাড় গুঁজে গদগদ করে বলেছিল, না, এমনি ঢুকে পড়া চলবে না। আমার সাপ কথা, আমার মায়ের পায়ে ধরে মাপ চাইতে হবে।
খেলা ফেলে প্রভাস উঠে এসে বলেছিল, তালুই মশাই, কি মেয়েকে এক সন্ধেও দুটি খেতে দিতে পারলেন না? পারলাম নাই বলতে হবে বলে গাড়িতে গিয়ে উঠেছিলেন নবকুমার। ক্রুদ্ধ ক্রন্দন বিজড়িত সেই কণ্ঠস্বর ভেতরের ইতিহাসের আভাস প্রকাশ করল। সুবর্ণ খায়নি, জলটুকু পর্যন্ত না। গাড়িতে ওঠার সময়ে বলেছিল, কি দরকার বাবা, দর্জিপাড়ার সেই গলিটাতে যদি আবার গিয়ে ঢুকতেই হয়, তাদের হাঁড়ির অন্ন খেতেই হয়, তবে আর একবেলার জন্য জাত নষ্ট করি কেন? সৌদামিনী গালে হাত দিয়ে বলেছিলেন, তুই যে দেখি তোর মায়ের ওপর গেছিস সুবর্ণ, বাপের ঘরে খেলে তোর জাত যাবে। সময় বিশেষে তাও যাইবই কি পিসিমা। যাকে বাবা, গাড়ি একখানা ডাকো, বেশি রাত হবার আগেই পৌঁছে দিয়ে এসো। অনেক কষ্ট তোমাকে পেতে হলো, এই যা। তা দরজা আটকানোর নাটকটা পাড়ার লোকে দেখেছিল বই কি। যারা তাস খেলছিল তারা, যারা আশেপাশের জানলায় মুখ দিয়ে দাঁড়িয়েছিল তারা, আর নিজ নিজ বাড়ির সামনের রোয়াকে যারা বসেছিল গা খুলে, বাড়ির বাচ্চা মেয়েদের একটা 5-6 হাতি শাড়ি পরে, তারা তো বটেই। শেষ পর্যন্ত সে নাটকে জবনিকাপাত করলেন স্বয়ং মুক্তকেশী। মুক্তকেশীর তো আর এখন আপ্রুর বালাই নেই, তাই দরজার কাছে এসে বলেছিলেন, দৌড় ছাড় পেব, লোক হাসাস নে। মেজো বৌমা, যাও বাছা, বাড়ির মধ্যে ঢুকে পড়ো, আর কেলেঙ্কারি বাড়িও না। না, সেদিন আর মুখে মুখে চোপা করেনি সুবর্ণ, বলেনি, কেলেঙ্কারিটি তো ঘটালেন আপনি। সুবর্ণ শুধু ভেতরে ঢুকে গিয়েছিল, বাবার দিকে আর তাকায়নি। মুক্তকেশী উদাত্ত গলায় বলেছিলেন, কত ভাগ্যে বেয়াইয়ের পায়ের ধুলো পড়ল। দৌড় থেকে ফিরে যাবেন বেয়াই মশাই, একটু জল খেয়ে যেতে হবে। আজ থাক, আজ থাক বলে বোধ করি চোখের জল চাপতে চাপতেই গাড়ি চালাতে বলেছিলেন নবকুমার। খেলাটাই মাটি হলো আজ, যত সব ঝামেলা বলে প্রভাস ফের গিয়ে তাস ভাঁজতে বসল, চক্ষু লজ্জার দায়ে অগত্যা প্রবোধ। মনের মধ্যে একটা আহ্লাদের ঢেউ বইছিল বই কি। ঝোঁকের মাথায় আর স্ত্রৈণ অপবাদ খোঁচাতে করে বসেছিল কাজটা, মনের মধ্যে তো বিছে কামড়াচ্ছিল। যে সাংঘাতিক সিংহরাশি মেয়ে মানুষ, কে বলতে পারে এ বিচ্ছেদ সত্যিই চিরবিচ্ছেদ হলো কিনা। তেমন কাণ্ড ঘটলে কত দূর জল গড়াতো কে জানে। দ্বিতীয় পক্ষ এসে কি আর ভানু কানুকে দেখত, না চাপার সঙ্গে বনিয়ে থাকত? সে দুর্ভাবনা গেল, এখন মান ভাঙানোর খাটুনি। রাতটা ওতেই যাবে আর কি। কিন্তু সে রাতটা কি ওতেই গিয়েছিল প্রবোধের? সেই রাত্রের মধ্যভাগে ভয়ানক একটা শোরগোল ওঠেনি বাড়িতে? হ্যাঁ, ভয়ানক শোরগোলই উঠেছিল সুবর্ণর শাশুড়ির আফিমের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর প্রচেষ্টায়। হলো না কিছুই, হলো শুধু ধষ্টামো। তবুও কেলেঙ্কারিটা তো হলো। ডাক্তার আনতে গেল সেই মাঝরাত্রিরেই, আর থানা পুলিশের ভয়ে ডাক্তারকে দর্শনীর ওপর আবার ঘুষও দিতে হলো। যদিও গেলাস গেলাস নুন জল খাওয়ানো ছাড়া আর কিছুই করল না ডাক্তার। সে নির্লজ্জ ধৃষ্টতার প্রসঙ্গে জীবনভর অনেক লাঞ্ছনা গঞ্জনা খেতে হয়েছে সুবর্ণকে। এমনকি যে ভাসুর কখনো কিছু বলে না, সে পর্যন্ত বলেছে, বস্তা বস্তা নাটক নোবেল পড়ে এইটি হয়েছে আর কি,
তা সত্যিই হয়তো পড়েছে সুবর্ণ, বস্তা বস্তাই পড়েছে। সেই বস্তা বস্তার কল্যাণে বস্তা বস্তা কথাও হয়তো শিখেছে, কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেটা ধাষ্টামোর না হয়ে মুক্তি ফলপ্রসূ হয় সে কথা শেখেনি। তা যদি শিখতে পারত তাহলে সুবর্ণলতার জীবন নাট্যে সেখানেই যবনিকা পড়ে যেত। বিষের মাত্রা সম্পর্কে কোনো দিন কোনো জ্ঞানই যদি থাকতো সুবর্ণলতার। কিন্তু ও কথা থাক, এখন প্রবোধচন্দ্র আর সুবর্ণলতার যে বৃহৎ ফটোগ্রাফ দুখানা মুখোমুখি টাঙানো রয়েছে ওদের বড় ছেলের ঘরে, তাদের বেষ্টন করে ফুলের মালা দুলছে। প্রতি বৎসর শ্রাদ্ধবার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়া হয়। সার্থক জীবনের প্রতিমূর্তি ওই ছবিটা দেখে কে বলতে পারবে গায়ে কেরোসিন ঢালা বাদে আত্মঘাতী হবার যত রকম পদ্ধতি আছে সবই একবার করে দেখে নিয়েছে মানুষটা। কিন্তু আশ্চর্য, আশ্চর্য, শেষ পর্যন্ত ত্রুটি থেকে গিয়েছে সমস্ত পদ্ধতিতেই। হয়তো ওটাই বিধিলিপি সুবর্ণর। নইলে কে কবে শুনেছে ছাদ থেকে লাফিয়ে পড়েও বাঁচে মানুষ? অবশ্যই রান্নাঘরের ছাদ, একতলা, নিচু, তবু ছাদ তো পড়েছিল সেই ছাদ থেকে। তদবধি ছাদের সিঁড়ির দরজাটা বন্ধ করা থাকত, চাবি থাকত মুক্তকেশীর হাতে। মা গঙ্গায় কি দয়াদাক্ষিণ্য দেখিয়েছেন কিছু? কিছু না। যোগে গঙ্গা স্নানের বায়না নিয়ে শাশুড়ির সঙ্গে চুপি চুপি গঙ্গা স্নানে গিয়ে দেখেছে, হয়নি, লাভ হয়নি। কেউ কোনোদিন এ সন্দেহ করেনি সুবর্ণ সেব তলিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তাই চেষ্টা সফল হতো না। সঙ্গে যারা যেত তারা সহসা ওর হাত ধরে টান দিত, কোথায় যাচ্ছ? এই ঘাটের কাছে কাছে থাকো না, অত এগোবার দরকার কি? কিন্তু এতই বা অতিষ্ঠ কেন সুবর্ণলতা? উমা, শশী, গিরিবালা, বিন্দু এরাও তো থেকেছে ওই একই পরিবেশে। কই, ওরা তো রাত দিন মরণের বাসনায় উদ্বেল হয়নি। হয়তো সত্যি মূল কারণ ওই বস্তা বস্তা নাটক নবীন, আর তো কারণ দেখা যায় না। কিন্তু সেই বস্তা বস্তার আমদানিকারক ছিল কে? ওই যুগের থেকে 50 বছর পিছিয়ে থাকা বাড়িটার অন্ধকার অন্তঃপুরের এসে ঢুকত তারা কোন পথে? নতুন নতুন বই আর পত্রপত্রিকা এসে এসে ঢুকত তো। চলতি সাহিত্যের ওই খবরটা কিসে রাখত ওই যোগানদার? নাকি সুবর্ণলতার নির্দেশে খুঁজে আনত? সুবর্ণলতার নির্দেশ? সুবর্ণলতা আবার নির্দেশ দিতে যাবে কাকে? তা ছিল একজন, যে নাকি সুবর্ণলতার নির্দেশ মানতে পেলে কৃতার্থ হতো। খ্যাপাটে খ্যাপাটে ছেলেটা, ভালো নামের ধারকেও ধারত না, দুলো নামেই বিখ্যাত। স্কুলে ক্লাসে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে হাঁটতে দেখা যেত না তাকে। অসাধ্য সাধন করার ক্ষমতা ধরত দুলো। সুশীলার কোন এক দূর সম্পর্কের ভাগ্নে, সেই সূত্র ধরে এদের বাড়িটাকে বলতো মামার বাড়ি, সুবর্ণকে বলতো মামি। সুবর্ণকে বই জোগাবার ভার দিয়েছিল সে। কেন নিয়েছিল কে জানে? হয়তো তার খ্যাপাটে বুদ্ধিতে অপরকে খুশি করবার প্রেরণাটাই এর কারণ। সবাইকে খুশি করতে সাধ হতো তার। তাছাড়া মেজমামির ওপর অহেতুক একটা টান ছিল দুলোর। বোধ করি হৃদয়ের ক্ষেত্রে কোথায় কোনোখানে তারা ছিল সমগোত্র।
এ বাড়ির মেজ বউও যে একটু খ্যাপাটে এ তো সর্বজন বিদিত। কোথা থেকে যে দুলো নানাবিধ বই কাগজ সংগ্রহ করে আনত দুলোই জানে। সুবর্ণলতা প্রশ্ন করলে বলতো, মল্লিকবাবুর বাড়ি থেকে আনি। মল্লিকবাবু যে সকল বই কেনে গো। টাকার তো অধিবধি নেই ওনার। আর বলে, দুলো রে, লক্ষ্মী সার্থক হয় সরস্বতীকে কিনে। কি সূত্রে যে দুলো সেই লক্ষ্মীর বরপুত্র ও সরস্বতীর প্রিয় পুত্র মল্লিকবাবুর বাড়িতে ঢুকে পড়বার ছাড়পত্র পেয়ে গিয়েছিল, সে কথা বোধ হয় দুলো নিজেই ভুলে গেছে। তবে দেখা যায় দুলোর সেখানে অবাধ গতিবিধি। দুলো যথেচ্ছ বই আনে। ব্যাপারটা সন্দেহজনক। সুবর্ণরও হয়েছিল সন্দেহ, চুরি নয় তো। সে সন্দেহ ব্যক্ত করেছিল সুবর্ণ অন্য প্রশ্নে। বলেছিল, তুই তো নিজে পড়তে লিখতে জানিস না, বই চাইলে রাগ করে না? দুলোকে কেউ কখনো তুমি করে না। সুবর্ণও করল না। বলল, তুই তো পড়িস না, কেউ রাগ করে না? দুলো মেয়েদের মতো গালে হাত দিত। রাগ করবে? কি বলো? যারা বই পড়তে ভালোবাসে মল্লিকবাবু তাদের খুব ভালোবাসে। মেয়ে ছেলেরা পড়লে তো আরই বলে, মেয়ে ছেলেরা যতদিন না মানুষ হচ্ছে ততদিন আর আমাদের দেশের দুঃখ বুঝবে না। ওনার বাড়ি সবাই তো ক অক্ষর গোমাংস। বলে, তুই একটা আমার ভক্ত জুটলি, তাও মুখ্যু। আমার কপালই এই। আমি যদি পড়তে ভালোবাসতাম, মল্লিকবাবুর বোধ হয় আলমারি শুদ্ধ সব বই দিয়ে দিত আমায়। আচ্ছা মেজমামি, রাত দিন যে দেশের দুঃখটা করে মল্লিকবাবু, দেশের দুঃখটা কি? আছে দুঃখ, তুই বুঝবি না। সুবর্ণ উত্তেজিত হতো। দেশের কথা আর বলেন তোর মল্লিকবাবু? কত বলে, এক গাদা লোক আসে, আর ওই গপ্পই তো হয় বৈঠকখানায়। তুই শুনিস না সেসব কথা? সুবর্ণলতার স্বর চাপা, উত্তেজিত। দুলো মেজমামির এই ভাবের কারণটা বুঝতে পারে না। হেসে ফেলে বলে, শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। কেন তা করিস? মনে রাখতে পারিস না? দুলো অবাক হয়ে বলে, শোনো কথা, আমার কিসের দুঃখ যে ওই শখ করে টেনে আনা দুঃখকে বরণ করতে বসবো? এ তো বেশ আছি। না, বেশ নেই। সুবর্ণ উত্তেজিত গলায় বলে, আছে দুঃখ, বুঝতে হবে সেটা। দুলো মনে মনে বলতো, মল্লিকবাবু আর আমাদের মেজমামিটি দেখছি এক জাতের পাগল। তারপর বলে বসতো, মল্লিকবাবু ঠিক তোমার মতো কথা বলে। তোমাকে যদি দেখতে পেত নির্ঘাত খুব ভালোবাসত, দেখার ইচ্ছেও রয়েছে। সুবর্ণর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে ওঠে, তোর বোকা ছেলে, বলতে নেই ও কথা। খবরদার আর ও কথা কখনো মুখে আনিসনি। দুলো ভয়ে ভয়ে বলে, বাবু বলছিল কিনা সেদিন? কি বলছিল? বলছিল মেয়ে মানুষ হয়ে এত শক্ত শক্ত বই এত তাড়াতাড়ি পড়ে ফেলে, দেখে আহ্লাদ হয়। তোর মেজমামিকে আমার দেখতে ইচ্ছে করে। দুলো, চুপ চুপ, একদম চুপ। খ্যাপা ছেলেটাকে থামিয়ে দিত সুবর্ণ, কিন্তু থামাতে পারত না নিজের ভেতরের দুরন্ত বাসনার ঢেউকে। সুবর্ণরই কি ইচ্ছে করে না
বই ভর্তি আলমারি সাজানো সেই স্বর্গীয় ঘরটাকে আর সে ঘরের মালিককে দেখতে, যাকে সুবর্ণ দেবতারূপে কল্পনা করে রেখেছে। তা দেবতা ছাড়া আর কি? যে ব্যক্তি বোঝে লক্ষ্মীর সার্থকতা সরস্বতীকে আহরণ করায়, আর দেশের দুঃখ যার মনকে স্পর্শ করে, দেবতাই সে। সংসারে এইসব মানুষও আছে। তিনি নাকি এই দুঃখ নিয়ে আলোচনা করেন, বক্তৃতা দেন। সুরেন বাড়ুজ্জে, বিপিন পাল, এদের সঙ্গে নাকি চেনা জানা আছে তার। রবি ঠাকুরকে নাকি অনেকবার দেখেছেন তিনি। কি অলৌকিক কথা! অথচ ওর বউ নাকি ওসব দুচক্ষের বিষ দেখে, নাকি রাত দিন বাড়িতে গোবর জলের ছড়া দিয়ে বেড়ায় সে, ভিজে কাপড় পরে। আশ্চর্য, আশ্চর্য! পৃথিবীটাই কি তাহলে এইরকম? একখানা পত্রিকায় প্রবন্ধ পড়ছিল সুবর্ণ ময়াল সাপের কথা নিয়ে। ময়াল সাপ নাকি হিমশীতল আলিঙ্গনে গায়ের ওপর পাকে পাকে এঁটে বসে। চোখে ধরা পড়ে না এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে। সে চাপ ক্রমশ বজ্র কঠিন হয়ে বসে। সেই অদৃশ্য নিষ্ঠুর পেশনে ভেতরের চেহারাটা অবিকল রেখেও চূর্ণ করে ফেলে অধিকৃত শিকারের হাড়গোড়। পড়তে পড়তে উত্তেজিত হচ্ছিল সুবর্ণ। অন্য আর একটা কিসের সঙ্গে যেন ওই সাপটার প্রকৃতির মিল খুঁজে পাচ্ছিল। ঠুকঠুক করে জানলায় ঠোকা পড়ল। উৎফুল্ল মুখে উঠে বসল সুবর্ণ। আবার বই? দুলোর ওপর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুবর্ণর এতটা বয়সে একমাত্র খ্যাপাটে ছেলেটার মধ্যে অকারণ ভালোবাসার প্রকাশ দেখেছে। জানলায় টোকা, এটা বই আনার সংকেত। একতলার একটা গলির পাশের ধার বেছে নিয়েছে সুবর্ণ দুপুরবেলার বিশ্রামালয় হিসেবে। এখান থেকে এই পদ্ধতিটায় কাজ সহজে হয়। দুলো জানলায় টোকা দেয়, সুবর্ণ জানলা খুলে দেয়। সেই পথে বই প্রেরণ করে দুলো। এছাড়া উপায় কি? নিত্য এত নাটক নোবেল সরবরাহ করছে দেখলে দুলোকে পাশ পেড়ে কাটবে না এ বাড়ির গিন্নি আর তার ছেলেরা? এ ঘরটা প্রকৃতপক্ষে বাড়ির যত আপদবালাইয়ের ঘর। সিঁড়ির ওপর চিলেকোটা তো নেই, তাই এই প্রায় পাতাল ঘর। ভেতরের অন্ধকার অন্ধকার দালানের দিকে একটা মাত্র দরজা, আর পেছনের অন্ধকার অন্ধকার গলির দিকে দুটো জানলা। আয়তনে অনুপাতে যাদের গবাক্ষ বলাই সঙ্গত। এই জানলা দিয়ে সরু যে দুটি আলোক রেখা ঘরে প্রবেশ করছে, সেই হচ্ছে সুবর্ণর আলোক পর্তিকা। ওইটুকুকে সম্বল করে যে পড়তে পারে সে বোধ করি সুবর্ণ বলেই। একদা ভাড়ার ঘর থেকে একটা নড়বড়ে চৌকি বাতিল করে এ ঘরে ফেলে রাখা হয়েছিল। সেটাই সুবর্ণ রাজসজ্জা। এ ঘরটা বেশ ঠান্ডা, গোলমাল নেই। এই ছুতো দেখিয়ে দুপুরে এই ঘরেই পড়ে থাকে সুবর্ণ। না, এখন আর দুপুরের অবসরে সুপুরি কাটা কি চাল ডাল বাছার কাজ করতে হয় না বউদের। তাদের মেয়েগুলো তো ক্রমশ বড় হয়ে উঠছে, তারাই করে। তাছাড়া আর যে করে সে করে, সুবর্ণ কিছুতেই না। সুবর্ণর এই মৌতাকটি চাই। চৌকির মাথার কাছের জানলার খুলে বই পড়ছিল সুবর্ণ, বাকি জানলাটা বন্ধ ছিল। টোকা পড়েছে সেটাতে। সহাস্য মুখে চৌকি থেকে নেমে এসে জানলাটা খুলে দিয়ে চুপি চুপি বলে, আবার পেয়েছিস আজ? 4টে। দুলো
বিগলিত আনন্দে বইগুলো বাড়িয়ে ধরে। দুলোর মুখে যেন একটা চাপা আনন্দ উচ্ছ্বাস। এ কি শুধুই বইয়ের আহ্লাদে? সরু জানলা, ঘেঁষাঘেঁষি গরদে একটি একটি করে বই টেনে নিতে হয়। বইগুলো শেষ করেই বলে ওঠে দুলো, কপাটটা হাট করে খুলে এইখানটায় দাঁড়াও তো মেজমামি। কেন রে? বিস্মিত প্রশ্ন করে সুবর্ণ। দুলো ঠোঁটে আঙুল ঠেকিয়ে নিশ্চুপের ইশারা করে, নিচু গলায় বলে, আছে মজা, দাঁড়াও। কাঠের করাতে মুখটা চেপে ধরে সুবর্ণ বাইরেটা দেখবার চেষ্টা করে। কোথায় দুলোর মজা অবস্থান করছে? ইতস্তত চাইতেই চমকে উঠল। সিঁদুরের মতো লাল হয়ে উঠল মুখটা। পরক্ষণেই মাথাটা সরিয়ে নিয়ে চৌকির ওপর এসে বসে পড়ল। এই মজা! বোকা ছেলেটা একই কাণ্ড! কাকে ডেকে এনেছে ও জানলার নিচে? সন্দেহ নেই ওই মল্লিকবাবু, না বলে দিলেও বুঝতে অসুবিধে হয় না। ছি ছি, এ কি করে বসল দুলো? অথচ অনেক বুদ্ধি খাটিয়ে এই ঘটনাটি ঘটিয়ে বসেছে দুলো। এই দুটো মানুষই যে পরস্পরকে দেখতে পেলে খুশি হবে এমন একটা ধারণা জন্মে গিয়েছিল তার। অতএব ভেবে নিয়েছিল সেই খুশিটা করতেই হবে। চালাকি একটু করতে হয়েছে। মল্লিকবাবুকে বলতে হয়েছে, মেজমামির একান্ত ইচ্ছে তোমায় একবার দেখে। বলে এত বই কেনে, আবার অপরকে পড়তে দেয়। কেমন সেই মানুষটি একবার দেখতে স্বাদ হয় রে দুলো? প্রায়ই বলছে, রোজই বলেছে। এ কথাও বলেছে, মেজমামি যদি মেয়ে মানুষ না হতো নিজেই আসতো। ওরও তো আবার আপনার মতো দেশের দুঃখুবাই। অবশেষে এই ঘটনা। ভদ্রলোক হয়তো ভদ্রতার বশেই এমন অভদ্র কাজটা করতে স্বীকৃত হয়েছেন, কিন্তু সুবর্ণর যে সব জানবার কথা নয়। তাই সুবর্ণ ভাবে, ছি ছি, উনিই বা কেমন? তবে কি সুবর্ণ যা ভাবে তা নয়? বোকা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বই ঘুষ দেওয়াটাও কি তাহলে এই উদ্দেশ্যে? কিন্তু তাই কি? সেই মুহূর্তের দেখাতেও উজ্জ্বল কান্তি সেই মানুষটার দুই চোখে যে দৃষ্টি দেখেছে সুবর্ণ, সে কি অসৎ চরিত্র পুরুষের লুব্ধ দৃষ্টি? তা তো নয়। সে দৃষ্টিতে যেন সসম্ভ্রম পুজো। সে দৃষ্টি আর কবে কোথায় দেখেছে সুবর্ণ? দুলো ভেবেছিল ঘটনান্তে ঘুরে সদর দরজা দিয়ে বাড়ি এসে ঢুকবে সে এবং মহোৎসাহে রসিয়ে রসিয়ে গল্প করবে কেমন করে এমন কৌশলটি করেছে দুলো। কিন্তু মেজমামির এই মুহূর্তের ভঙ্গিতেই সব সাহস উবে গেল। সর্বনাশ হয়েছে, মেজমামি রাগ করেছে, অথচ বেচারা কত আশায় স্বপ্ন দেখতে দেখতে আসছে। পলায়ন করা যাক বাবা। কিন্তু দুলোর সেদিন পলায়ন করা হয়নি। এই ভয়ঙ্কর কাণ্ডটি চোখে পড়েছিল আর কারো নয়, প্রভাসচন্দ্রের চোখে। শরীরটায় তেমন জুত ছিল না বলে অসময়ে কোর্ট থেকে ফিরে আসছিল। দূরে থেকে দেখল দুটো লোক যেন গলিতে ঢুকল। একটা তো দুলো, আর একটা। ধীরে ধীরে ওদের পিছু নিয়েছিল প্রভাস। তারপরই চোখে পড়ল এই দুর্নীতিপূর্ণ দৃশ্য। একটি সুকান্তি ভদ্রলোক ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে, মিহি ধুতির লম্বা কোচা, মেজ বইয়ের বিশ্রাম ঘরে জানলার নিচে গিয়ে দাঁড়ালো। যেন জুলিয়েটের রোমিও, যেন যমুনা তীরের কেষ্ট। দুলো হারামজাদা কি যেন একটা জিনিস পাচারও করল জানলা দিয়ে। এতে পুরুষের রক্ত টকবগিয়ে ফুটে উঠবে না? বংশমর্যাদার চেতনা নেই মুক্তকেশীর ছেলেদের? এ যদি প্রবোধ হতো
খুন একটা হয়েই যেত আজ মুক্তকেশীর গলিতে, হয় দুলো নয় ওই প্রেমিকটি। প্রভাস বলেই প্রাণে বাঁচল। লোকটার গায়ে হাত দিতে বেঁধেছে, দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোকের ছেলে। পরে মোচড় দিয়ে উকিলের ঘরে কিছু এনে ফেলতে হবে। তাই শুধু রূঢ় কথা, নাম ঠিকানা জেনে নেওয়ার ওপর দিয়েই গেল। কিন্তু দুলো কুটুমের ছেলে বলে কি রেয়াত করা হলো তাকে? না, তা হয়নি। দুলোর বুদ্ধিটা কম, গতরটা কম নয়। পাড়ার লোক তাকে গুন্ডা নামে ডাকত। সেই দুলো সেদিন মার খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়েছিল। চাঁদা করে মেরেছিল পাড়ার লোকেরা। জড়ো কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত লটকে পড়েছিল ছেলেটা। কিন্তু ওইটুকুই কি ঝড়? মরে তো আর যায়নি যে ঝড়কে ঝড় বলা হবে। গায়ের ব্যথা মরতে কদিন লাগবে? ঝড়টা অন্য মূর্তিতে বাড়ির ওপর আছড়ে পড়েছিল। এ বাড়ির মেজ বউ রাস্তায় বেরিয়ে এসে আধমলা ছেলেটাকে ওই হিংস্রতার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। মাথার ঘোমটা খুলে আর গলা তুলে বলেছিল, তোমরা মানুষ না কসাই? বলেছিল, ওকে কেন মারো, আমাকে মারো। এ মার তো দুলোর প্রাপ্য নয়, আমার প্রাপ্য। বলেছিল, আমায় যদি মেরে শেষ করতে তোমরাও রেহাই পেতে, আমিও রেহাই পেতাম। শুধু যে গলায় খুলেছিল তাই নয়, ছেলেটাকে হিচড়ে টেনে নিতে নাকি পাড়ার পুরুষদের হাতে হাত ঠেকেছিল তার। এরপর যে একটা ভয়ানক ঝড় উঠবে তাতে আর আশ্চর্যের কি আছে? সে ঝড়ের তুলনা মেলে চৈত্রের বৈশাখের সন্ধ্যায়, কাল বৈশাখীতে। সে ঝড়ে গাছ পড়ে, চাল ওড়ে, পাকা বাড়ির দেওয়াল শুদ্ধ দোলে। যেমন ঝড়ে দর্জি পাড়ার এই গলিটা উদ্দাম হয়ে ওঠে, বিভৎস হয়ে ওঠে। 10-12টা বাড়ির বসি উনুনের ছাই উত্তিষ্ট ভাত আর এঁটো শাল পাতায় উপচে ওটা ডাস্টবিনটা উল্টে গড়াগড়ি খেতে থাকে। পাতা আর নোংরা কাগজের টুকরো ঝাপটে এসে গৃহস্থের ঘরের মধ্যে এসে ঢোকে। সমস্ত গলিটা আবর্জনার কুণ্ডে পরিণত হয়। সেই কালবৈশাখীর ঝড় উঠল সেদিন মুক্তকেশীর বাড়িতে। এতদিনে টের পেয়ে গেছে সবাই। নির্জনে নিচের তলার ঘরে বিশ্রাম করার বাসনা কেন সতীলক্ষ্মী মেজ বউয়ের? তেজি পাজি হারামজাদি, এটাই জানত সবাই। এখন তো দেখা গেল খানিকটা নষ্ট। কত বড় জাহাবাজও! মুক্তকেশী বলেছিলেন, মানুষের রক্ত যদি তোর গায়ে থাকে তো বউকে লাথি মেরে মেরে ফেলবে বউ। আর যদি জন্তু জানোয়ার হোস তো পরিবারকে মাথায় করে ভেন্ন হয়ে যা। নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘর করতে মুক্ত বামনি পারবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।